হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে কবি দেখা পেয়েছিলেন বনলতা সেনের। ক্লান্তিতে নিথর হয়ে এসেছিল কবির পদযুগল। দুদণ্ড শান্তির জন্য ব্যাকুল হয়ে উঠেছিল তার মন। গত কয়েকদিন ধরে আমি একটানা হাঁটছি। ক্লান্তি এখন আমাকে স্পর্শ করেনি। হাজার বছর ধরে না হাঁটলে বোধহয় ক্লান্তির দেখা পাওয়া যাবে না। আচ্ছা, যখন চারদিকে ফুপে উঠবে সমুদ্র সফেন, হাল ভেঙে নাবিক হারাবে পথের দিশা, ক্লান্তি নেমে আসবে সারা শরীর জুড়ে, ঠিক তখন পাখির নীড়ের মতো চোখ তুলে কেউ কি আমার পাশে দাঁড়াবে? সেটা কে? রূপা নাকি অন্য কেউ? আমার কেন যেন মনে হচ্ছে সেদিন আমার পাশে কেউ দাঁড়াবে না। পাখির নীড়ের মতো চোখ তুলে কেউ বলবে না, এতদিন কোথায় ছিলেন? কারণ ক্লান্তি হিমুদের স্পর্শ করে না। এই যে হাঁটছি, যেন ঠিক নিজের ইচ্ছায় না, আমার উপর কেউ কলকাঠি নাড়ার চেষ্টা করছেন। সম্ভবত সেই ব্যক্তি হলেন জীবন আনন্দ দাস। ভদ্রলোক একটি জগৎ তৈরি করেছেন। সেই জগতের নাম হন্টন জগৎ। সেখানে সহস্র বছর ধরে শুধু হেঁটে যেতে হয়। তারপর পঞ্চমীর চাঁদ ডুবে গেলে খুঁজে পায় ক্লান্তির হিমসাগর। পৃথিবী চেপে ক্লান্তি নামে আসুক, তাতে কিচ্ছু যায় আসে না। আমি হাঁটি হাঁটি পা পা করে এগোই। আমার সঙ্গে থাকে ছায়া। মধ্য দুপুরে যখন ভূতে মারে ঢিল, তখন সেই ছায়াটুকু থাকে না। এই সময়টায় মানুষ নিজেকে সবচেয়ে বেশি নিঃসঙ্গ বোধ করে। উটের গ্রীবার মতো নিস্তব্ধ বিকেলে আমি হাঁটছে দুইটি ছায়া। অপরিচিত ছায়া মানুষকে আমি চিনি না, তবু কেন যেন মনে হচ্ছে এই বালকটি আমার শৈশব। আমার যৌবন হাঁটছে আমার শৈশব। আচ্ছা, এই শিশুটির সাথে কথা বলে কেমন হয়? বেশিরভাগ ক্ষেত্রে এরা কথার কোনো জবাব দেয় না, আবার হঠাৎ করে অদৃশ্য হওয়ার সম্ভাবনাও থেকে যায়। তুমি কি ক্লান্ত হয়ে পড়েছ? হাজার বছর ধরে চলা পথের তো কেবল শুরু। হিমু, আমি একটা খুন করব, তারপর ক্লান্ত হব। লাশ কাটা ঘরে থেতাই দূরের মতো পড়ে থাকবে সে, সেখানে কোনো ক্লান্তি নাই। খুন করবে? সেটা তো খুব ভালো কথা। সবার মধ্যেই খুন করার বাসনা থাকে, কিন্তু সবাই খুন করতে পারে না। তা কিভাবে খুনটা করবে ঠিক করেছো? হ্যাঁ, তাকে আমি অশ্বত্থের গাছে ঝুলিয়ে মারব। থুরথুরে অন্ধ পেঁচা চোখ পাল্টায় বলবে, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। তুমি যাকে খুন করতে চাইছো সে কি ক্লান্ত? তার অন্তর্গত রক্তের ভেতরে কি ক্লান্তি খেলা করে? হ্যাঁ, সে ক্লান্ত, ক্লান্ত মহা
আমি এখনই যাব, পরে যাবার ইচ্ছা নাও করতে পারে। ঠিক আছে, তুই যা। যদি বেশি ভয় লাগে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নে। তোর মন এখন অস্থির হয়ে আছে, আর অস্থির মন গুণন আসেনি। আমার ধারণা আজ হালকা প্রহার সহ্য করতে হতে পারে। ব্যাপারটা যে এমন ঘটবে তাও না, তবে সম্ভাবনা আছে। আদাব জানাব। ফার্স্ট ইয়ার, জি জনাব। এটা কি করলি তুই? আর করবো না জনাব, আপনাদের সাথে মিলিত হয়ে পুলকিত হলাম। হ্যাঁ বেটা, কি করছিস? মাথা ঠিক আছে? তোর এখানে মিলন ঘটানোর জন্য রাখা হয়েছে? আর ওই কি জানি কইলি মিলন নিষেক, তোর কি মনে হয় না পরাগায় হইতেছে? তোর মাথায় তো প্যাচ আছে মনে হইতেছে, তোর তো বেশি সুবিধা আদমি মনে হইতেছে না। দাঁড়া, তোর জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছি, একটু ওয়েট কর, আইতেছে। আর বুঝবি বুঝবি, সময় হোক বুঝবি। আরে জালাল বাদ দে, পোলা টেনশনে কয়া লাইছে। আমাকে কার নাম জনাব? আমার নাকি আমার পিতার? যেহেতু আমার পিতা আমার বহু পূর্বেই পৃথিবী নামকে এই গ্রহটি দর্শন করেছেন, সুতরাং তার প্রাপ্য সম্মানটুকু তো তাকে দিতেই হবে। ওই যে ভূপেন হাজারের একটা গান আছে না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু। এ বেটা চুপ, তুই তো শালা মহাজা। এ ব্যাপার না, তোর সুটাই তো মনে। এ রাব্বি ভাই শিখাইছে তোরে, ক্লিয়ার করে ক তোর নাম কি? জনাব, আমার নাম হিমালয়, তবে আমার বাবা আমার নাম রাখতে চেয়েছিলেন আকাশ। আকাশ বিশালতার প্রতীক ঠিক আছে, কিন্তু সেটা তো ধরাছোঁয়ার বাইরে। এই জন্য এ বেটা চুপ, তোর কিন্তু কপালে মাল লেখা হয়ে গেছে। তুই কি মহাচালাক নাকি মহাবলক আগে বুঝতে হবে। জনাব, মহাবলদ কথাটা কিন্তু প্র্যাকটিক্যালি ঠিক না। বলদ হতে হলে ষাঁড়কে একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে আপনারা আমাকে মহা ষাঁড় কিংবা মহা এরে বলতে পারেন। এই, তুই বুঝতে পারতেছিস তোর কপালে আজকে কি আছে? জি না জনাব, আমি তো জ্যোতিষী নই, আমি হিমু, এবং আমি লজ্জিত। এ বেটা লজ্জিত? তোর এতক্ষণ পরে মনে হচ্ছে তুই লজ্জিত? জনাব, আপনাদের সাথে এই প্রথম দেখা করতে এসেছি, কিন্তু সঙ্গে কোনো মিষ্টান্ন আনতে পারিনি, এজন্য লজ্জিত। আসলে আমার পাঞ্জাবির তো পকেট নেই, সুতরাং টাকা পয়সা থাকার কোনো প্রশ্নই আসে না। আর টাকা ছাড়া মিষ্টান্ন খায় তো মাখি। আপনারা কিংবা আমি কেউই তো মাখি নই, তাই না? আরে কই তুই তো মাখি না, তুই লেগে বুনোর বুনোর। তোর জন্য এখন কি দরকার বলতো? জি জনাব, বাঘা তেঁতুল। তবে তার চেয়ে বেশি প্রয়োজন আপনাদের প্যান্টের জিপারগুলো লাগানো। আপনাদের জিপারগুলো খোলা কিনা আমার চোখ বারবার দিকে চলে যাচ্ছে, আমি ভীষণ লজ্জা পাচ্ছি। আমার আবার লজ্জা একটু বেশি। আচ্ছা এ জানা ওরে বল থাকতে, কিন্তু ওর মাথা কিন্তু রক্ত যাচ্ছে। খেলতে দে, আমরা খেলতে দে। ইরানি দূরে লাগে খেলা থাকে, খেলা দই আগে। ওই হেবো, উপরে থেকে তাকা তো। কি দেখিস? জনাব, একটি পুরুষ মাকড়সা একটি নারী মাকড়সা জালে জড়িয়ে পড়েছে। ভালো করে দেখ। জি জনাব, একটি টিকটিকি একটি মশার উপর হামলা করেছে, তবে সে পুরোপুরি ব্যর্থ। টাইমিং হয়নি। শিকারের প্রথম কথা হলো টাইমিং। নিয়ে কি করবো বলতো? তুই চিন্তা কর, এ রাব্বি ভাই তোর টাইম দিলো, তুই চিন্তা করে বাইর কর তুই কি হয়তো পাপ মোচন করবি। তোর সময় দেওয়া চিন্তা কর। জনাব, আপনারা আমাকে নিয়ে কি করতে পারেন সেটা খুব সহজেই প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে বের করা সম্ভব। নির্দিষ্ট কিছু প্রশ্ন করে তার নাবোধক উত্তর দিতে হবে। যেমন ধরুন, এখন কি হিমুকে কান ধরে উঠবস করিয়ে মাথায় ঘোল ঢেলে পাছায় লাথি মেরে ঘর থেকে বের করে দেওয়া হবে? না। হিমুকে কি সম্মিলিতভাবে কামড়িয়ে তার পাছা থেকে কয়েক কেজি মাংস তুলে সেখানে আয়োডিনযুক্ত লবণ লাগিয়ে দেওয়া হবে? না। হিমুকে কি পবিত্র হারপার থেকে প্রথম 100 পৃষ্ঠা পাঠ করতে বলা হবে? না। তোরে এখন পা উপরে মাথা নিচে দিয়া ফ্যানের সাথে ঝোলানো হবে, তারপর তোর মলদার দিয়ে একটা ডিম্ব হান্দানো হবে।
ডিম্ব চিনিস ডিম্ব? জি জনাব। তোর কি কিছু বলার আছে? কোনো ক্ষমা করতো না? জি জনাব। ঝুলানোর আগে ফ্যানটা একটু দেখে নিন, পাশে যদি ভেঙে পড়ে। বে এর সাথে কথা বলে লাভ নাই, পাঁচাদের ডিম্ব ঢুকায়া ঠান্ডা করা দরকার। সালাম ওর কথা আর কোস না, রাগে কিন্তু আমার শরীর জ্বলতাছে। ব্যাপার না, ও মারের আগে শরীর আমার প্রয়োজন আছে। জনাব, আর একটা আর্জি ছিল। আমাকে যখন উল্টা করে ঝুলানো হবে তখন আমার হাতে একটা কটন বার ধরিয়ে দিলে সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। কেন রে ওইখানে ঢুকাবি? আসলে জনাব হয়েছে কি, আমার কানে প্রচুর খোল জমেছে, অনেক গুঁতোগুঁতে করেছি, বের হয় না। আপনারা যেহেতু আমাকে পা উপর আর মাথা নিচে দিয়ে উল্টো করে ঝোলাবেন, সুতরাং ওই সময় যদি কটন বার দিয়ে কানের ভিতর হালকা নাড়াচাড়া করি তাহলে হয়তো বা গ্র্যাভিটি টানে খোলগুলো বেরিয়ে আসবে। কানের যন্ত্রণায় অস্থির হয়ে গেছি জনাব, এই উপকারটা আমার করেন। এ এ বলা এ তুই এত কথা কস কে, এত কথা কস কে? আচ্ছা এ এ কাইচি দে, ওর কাইচি দিয়ে আজকে জিব্বা কেটে নিমু। কথাকার মাথা গরম করিস না কিন্তু, পুরা মাথা গরম করিস না, তোরে কইয়া দিলাম। জনাব, আপনাকে এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, মাথা গরম করে দৌড়লে কি ভালো হবে না। ফ্যানের সাথে ঝোলানোর মধ্যে একটা আর্ট আছে। এখন আপনার একটা ফোন আসবে, ফোনটা ধরুন, তারপর এ বেটা এ চুপ, একদম চুপ। এ দাদা কাইচতে দি বাইচতে পোস্টটা কাটটা লই, ও বেশি বাড়ছে কিন্তু, বেশি বেড়ে গেছে। तौबा तेरा जलवा, तौबा तेरा प्यार, तेरा इमोशनल। হ্যাঁ কখন আরে কিভাবে? আরে কি হলো? এ রাবি, রাবি, কি হলো রাবি? কি রে এই দেখ তো, এই চেক কর, দেখতে কি হইছে? এই বো, তুই দৌড়ে যা, পানি নে তো। রাবি, এই রাবি। হ্যাঁ, হ্যালো ভাই। এই একটা ফোন গেছে রে মাত্র এখান থেকে। পানি নে। হ্যাঁ ভাই, কোনো খারাপ খবর নাকি? কি? এই কি হলো? রাবি, রাবি, কিসে রে? রাবি, ওরা বোম অ্যাক্সিডেন্ট করছে, ঢাকা মেডিকেলে আছে। বাস থেকে পাওয়া যাবে এখন। না বাজার তো। রাতে নিয়ে দুইটা নিয়ে আমার সাথে যাও। দৌড়ে দে। এই জয়, জয় দে। এই জয়, কই দা, কই দা। এরকম একজন হাই টেম্পারের মানুষ এভাবে ভেঙে পড়বেন ভাবিনি। অনেকে আছে বাইরে বাইরে অনেক শক্ত, কিন্তু ভেতরে মাখনের মতো নরম। রাব্বি ভাইয়ের জন্য খারাপ লাগছে, এটা ঠিক নয়। আমি বুঝতে পারছি এটা হলো মায়া, ক্ষণিকের অলিক আকর্ষণ। মায়া থেকে মহাপুরুষদের 100 গজ দূরে থাকতে হয়, তবুও হচ্ছে। খবর কি বলো? খবর ভালো, তোর কি খবর? আমার আবার কি খবর? আচ্ছা বাদল, আশেপাশে ক্লান্ত মানুষের খোঁজ পেলে আমাকে জানাবি। ক্লান্ত মানুষ মানে কি করবে? আমি কিছু করব না, ওই যে বসে আছে না, ওর লাগবে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুই কিভাবে দেখবি কথা? আমার সাথে যে আছে তাকে তৈরি করেছে আমার মস্তিষ্ক, তাকে দেখার অধিকার শুধুই আমার। বাদল আমার কথা বোঝেনি, সে বোবার মতো তাকিয়েছিল শুধু। এসব তার বোঝার দরকার নেই, বরং সে মন দিয়ে পড়াশোনা করুক। তার মতো অসম্ভব ভালো ছেলেদের পৃথিবীর খুব দরকার।
ভাইজান, আপনার সাথে একটু দরবার ছিল। যে আমাকে বলছেন? জি, আপনাকে। আপনার মোবাইলটা যদি একটু দিতেন। মোবাইল? হ্যাঁ, মানে একটা কল করা দরকার। আসলে আমি আর বাদল একটা প্যারালাল জগতে ঢুকে গেছি। সেই সূত্র মতে তো এখানে রূপারও থাকার কথা। কি বলেন, তাই না? কি বলতেছিস সব আবাল তাবল? কাজে খাচ্ছিস নাকি? এক তাপ্পতে তো দাঁত ফেলে দেবো। আমি আপনার প্রস্তাব কবুল করলাম। একটি দাঁতের বদলে 1 মিনিট কথা। তা কোন দাঁত দিয়ে শুরু করবেন? ইনসিসার, ক্যানাইন, মোলার নাকি প্রিমোলার? ভাইজান, ভাই শোনেন দিদিকে। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে। শোনেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার হাতটা তো অনেক নরম, অনেক সুন্দর না? অনেক সুন্দর না আপনার হাতটা? এটা দেখছেন ভাইয়া, এটা এটা আপনার হাতের মতো সুন্দর না? আবার চকচক করে। আমার নাম কি জানেন আপনি? না ভাই, জানি না ভাই। আমার নাম জানিস না তুই? আমার নাম আঙুল কাটা জগলু। আঙুল কাটা জগলু। এইটা দিয়ে তোর আঙুলগুলা কেটে আমার পকেটে ঢুকায় রাখবো। না ভাই, বুঝছিস sorry তুই? ভাই। এই আবার বলে সরি ভাই। এই তোর কাছে কি আছে বের কর, বের কর। আমি দরিদ্র মানুষ ভাই। এই দরিদ্র আমার মানে কাছে নাই ভাই এখন কিছু। মানুষ খাইতে না পারলে পকেটে ভাই, ফোন থাকে, মোবাইল আছে না ভাই। তোর পকেটে? নাই। এই দেখ তো ওর পকেট দেখ, ভালো করে দেখ ভাই নাই ভাই, ভালো ভাই। করে দেখ, দেখ 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 ভালো করে দেখ। ভাই তাড়াতাড়ি কর। নাই ভাই, ভাই। ভাই পকেটে তো 2 মোবাইল। দুইটা। এই আমার সাথে মিশা কথা কোস? এই ওর উপর থাপড়া, থাপড়া। আমার সাথে মিশা কথা, আমার সাথে মিশা কথা, বদমাইশ পোলাপান কোথাকার। এই ওর পাশে লাথি মেরে বিদায় কর। কত ফাজিল চিন্তা কর, আমার সাথে মিশা কথা কয়। আঙুল কাটা যোগ ঘুরে চেনে না, সাহস কত? হ্যাঁ ছিনতাইকারী ভাই, 1 মিনিট কথা বলা যাবে? আরে হিমু ভাইজান না, কতদিন পর আপনার সাথে দেখা। সেই কবে লঞ্চে দেখা হয়েছিল। ওই যে ভাইজান আপনি বাঁচাইছিলেন পুলিশের হাত থেকে আমাকে লঞ্চে। হ্যাঁ, চিনতে পেরেছি। তা জগলু, তোমার মোবাইলে একটু কথা বলা যাবে? আপনি কথা বলেন ভাই, আপনার উপরে কোনো কথা নাই, আপনি নেন কথা বলেন। কোনটা নেবেন নেন, ভালোটা নেন, এটা দিয়ে কথা বলেন আপনি। হ্যালো, হ্যালো, হ্যালো। এত হ্যালো হ্যালো করছো কেন? সমস্যা কি তোমার? আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা ছায়া বালকের। সে একজন মানুষকে খুন করতে চায়, ক্লান্ত একজন মানুষকে খুন করতে চায়। তোমার জানার মতে ক্লান্ত কেউ কি আছে? তোমার এই ছায়া পালকের কচকচানি শুনতে ভালো লাগছে না। যা বলবে তাড়াতাড়ি বলো। আজ আমার এঙ্গেজমেন্ট, নিচে সবাই আমার জন্য অপেক্ষা করছে। যা বলার 1 মিনিটের মধ্যে বলে ফোন রাখো। ছেলে কি ইট ভাঙে নাকি বাবুর্চিগিরি করে? ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাচ্চা বাচ্চা চেহারা। তার চেয়ে বড় কথা, ঢাকায় তাদের 3টে ফ্ল্যাট আছে, গুলশান, বাড়িধারা, ধানমন্ডি। ছেলের নাম কি দাউদ খান? হ্যাঁ, দাউদ খান, খানদানি বংশের খানদানি নাম। ছেলের কি খোশপাচড়া আছে? ছুলি, ছৌদ, মেস্তা, এক্সিমা এসব? কি আশ্চর্য, চুলকানি থাকবে কেন? আমার কেন যেন মনে হচ্ছে ছেলে পয়সার পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছে। তোমার কি মনে হয়? দাউদ খান সাহেব কি ক্লান্ত? হ্যালো, হ্যালো, হ্যালো। ভাইজান মোবাইলটা আপনার কাছে রাখা দেন, এইটা আমার পক্ষ থেকে আপনার জন্য প্রীতি উপহার। আমার তো মোবাইল ফোন দরকার নেই, তাছাড়া এই বস্তু রাখারও জায়গা নেই। আমার মনে হয় ওই লোকটারই মোবাইল আমার চেয়ে বেশি জরুরি দরকার। গরিব মানুষ, হয়তো অনেক শখ করে মোবাইল কিনেছে, অথবা বউ পিটে শ্বশুরের কাছ থেকে আদায় করেছে। ভাইজান আমি কি করবো ভাইজান, লোকটাকে ফিরাই দিয়ে আসবো ফোন। ঠিক আছে ভাইজান, আপনি কইলে ফিরাই দিব, আপনার উপরে কোনো কথা নাই। ঠিক আছে ভাইজান। ভাইজান চলে যাচ্ছেন, কিছু খাওয়া দাওয়া করেন, চা পানি। আচ্ছা, রূপা এখন কি করছে? রূপাদের বাড়িতে আজ গম গম করছে মানুষ। তাকে সেই বাচ্চা বাচ্চা ছেলেটার সাথে ছাদে পাঠানো হয়েছে নিরিবিলি গল্প করতে। ওরা যেন নিজেদের চিনতে পারে, বুঝতে পারে। আমি জানি বিয়েটা হচ্ছে না। ছেলেটা একটু দূরে দাঁড়িয়ে আছে, রূপা তাকিয়ে আছে আকাশের দিকে। সেখানে ফুটে আছে জোছনার ফুল। ছায়া বালক, গতকাল থেকে তুমি কিছুই খাওনি।
তোমাদের কি ক্ষুধা তৃষ্ণা এসব বাহুল্য নেই? হ্যাঁ, আমাদের ক্ষুধা আছে। আমি ক্ষুধা তৃষ্ণা জয় করেছি। এখন আমাদের চেতনার মধ্যে ক্ষুধা লাগে, তখন মাথাটা ঝনঝন করে ওঠে। ঠিক তখন একটা হত্যার ইচ্ছা জাগে। আত্মারা কি মরে? তুমি যাকে মারতে চাও সেও তো আত্মা, তার দেহ পড়েছে পৃথিবীতে। তাকে কিভাবে মারবে তুমি? আত্মাকে মারলে সে আবার জন্ম নেয়, তার শেষ বলে কিছু নেই। আমি যাকে হত্যা করব সে অসত্য গাছের ডালে ঝুলে থাকবে, একবার মরবে, তারপর আবার জীবন ফিরে পাবে, তারপর আবার মরবে। যুগ যুগ ধরে এই ক্লান্ত মহাপুরুষের ঘ্রাণ নেবে মানুষ। কে জানে, হয়তো সেই ক্লান্ত মহাপুরুষের আত্মা কোথাও না কোথাও ঘুরছে তোমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য। সে মহাপুরুষ, আমি নই। ইদানিং কেন যেন মনে হয় আমার ভেতরে ধীরে ধীরে হত্যা চিন্তার উদ্ভব হচ্ছে, কারণ আমার ব্রেনের একটা অংশ আমাকে যুক্তি দেখানোর চেষ্টা করছে। এভাবে হয়তো আমার মহান পিতার ব্রেনেও হত্যা চিন্তার উদ্ভব হয়েছিল। তার হত্যা বীজ আজও আমি বহন করছি। আমার ভেতরের মন্দ কাটা এখনো দূর হয়নি। আমার অস্বস্তি লাগবে, মহাপুরুষদের হত্যা করতে অস্বস্তি লাগে না। ভাইজান, পুকুরের পানি কি উষ্ণ নাকি শীতল? হে বেটাই, আমি কি করে খাবো? আমি কি থার্মোমিটার? তা ঠিক কথা। তা ভাইজান, আপনার কানে সাবান লেগে আছে, ধুয়ে ফেলুন। ওই ওই, আমার কানে সাবানে ফেনা লাগবে গুলা টোকরাই। একটা কথা বলে থামড় খাবি কিন্তু। ভাইজান, এখনো কানে ফেনা লেগে আছে। ওই বেটাই, কথা কম বল। জল পড়ে, পাতা নড়ে। কবিগুরুকে এই কয়েকটি শব্দ গভীরভাবে নাড়া দিয়েছিল। কবিতা শেষ হয়ে যায়, কথা ফুরিয়ে যায়, কিন্তু এই মিলনাত্মক শব্দের রেশ থেকে যায় মাথায়। আমার দেহের অক্সিজেনগুলো কাজে লেগে গিয়েছে, কিন্তু অক্সিজেন ঢুকবে না। জল নিয়ে সে ভেতরে যেতে চায় না। পানির অপর নাম জীবন, আবার জীবনের অপর নাম কিন্তু পানি নয়। এক মুদ্রার দুই পিঠ থাকবে, এটাই তো স্বাভাবিক। আমার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে রূপা নয়, আমার অবচেতন মন তাকে তৈরি করেছে, খুব যত্ন নিয়ে নিখুঁতভাবে সৃষ্টি করেছে। নকল রূপা হাসছে, আশ্চর্য, তার হাসির মাঝে কোনো কৃত্রিমতা নেই। এই মেয়ে শোনো, তুমি রূপা নাও, রূপার আত্মাও নাও। তুমি হেসেছ, তোমার মুখে পর্দা সরে গেছে, আড়াল করে রাখতে পারো নিজেকে। তুমি আমার মস্তিষ্কের তৈরি, তোমার হাসিতে সে আমাকে ভুলিয়ে রাখতে চায়। আমার মস্তিষ্ক আমাকে গর্ধব বানাতে চায়, কিন্তু তুমি খুব ভালো করেই জানো আমি গর্ধব। আমার পাশে দাঁড়ানো বাচ্চা বাচ্চা চেহারা ছেলেটাও কি তোমার মস্তিষ্কের সৃষ্টি? আরে এর মধ্যে দেখি দারুণ মজার মানুষ, অসাধারণ একটা ক্যারেক্টার। দেখো দাও, সে মোটেও মজার মানুষ না। কদিনের সাথে থাকো, দেখবে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর মানুষ হচ্ছে হিমু। তার কাজই হলো মানুষকে প্রভাবিত করা। এই বাচ্চা চেহারা ছেলেটার নাম দাউদ খান হয় কিভাবে? এর নাম তো হওয়া দরকার ফিটাস, এমব্রায়ো, এই জাতীয় কিছু। নাম তো সে রাখেনি, নাম রেখেছে ওর দাদুজন। দাউদ খান? তুমি ইচ্ছে করলে নিজের নাম নিজেই রাখতে পারো।
মহান পরিচালক ঋতুপর্ণ ঘোষ তার নিজের নাম নিজে রেখেছিল। হিমু ভাই, আপনি আমার একটা নাম দিলেন না? কি নাম দেব? সামান্য চিন্তা করে বের করতে হবে। রূপার সাথে মিল রেখে রূপাই লাগলে কেমন হয়? সরাসরি জসীমউদ্দিনের কবিতা থেকে নেওয়া। বিরাট ব্যাপার। তুমি কি ঠিক করেছো আজ সারাদিন পুকুরেই বসে থাকবে? সেরকমই মনে হচ্ছে। প্রথমে ভেবেছিলাম গোসল করে উঠে যাব, কিন্তু পরে একটা ব্যাপার আবিষ্কারের পর আর উঠতে ইচ্ছে করছে না। আর্কিমিডিস তার আবিষ্কারের পর জল থেকে উঠে নেংটো হয়ে দৌড় দিয়েছিলেন। আমারও সেরকমই করার কথা ছিল, কিন্তু ইচ্ছে করছে না। জল থেকে ওঠা তো দূরের কথা, ঝিম মেরে বসে আছে। কি আবিষ্কার করলেন হিমু ভাই? ফিজিক্সে কি তাহলে কি আমরা কোনো নতুন সূত্র পেতে যাচ্ছি? বুঝলে দাউদ খান, আরও দুটো ভুবন আছে আমাদের চারপাশে। এই মুহূর্তে আমি 3 ভুবনের স্পর্শে দাঁড়িয়ে আছি। হিমু, আমি খুব ভালো করে জানি এসব ভুবন টুবন কিছু না। ফালতু কথা বলে তুমি দাউদকে ভরকে দিতে চাচ্ছ, কিন্তু দাউদ বুদ্ধিমান ছেলে, ওকে ভরকানোর চেষ্টা করে লাভ নেই। ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। এটা মোটেও ইন্টারেস্টিং কিছু না। আমি তো তোমাকে বুদ্ধিমান ভেবেছিলাম, এখন তো দেখছি তুমি গর্ধবের শিরোমণি। একটু ভালো করে লক্ষ্য করো, আমার পা স্পর্শ করেছে মাটি, আমার বুক স্পর্শ করেছে জল, আর আমার চুল স্পর্শ করেছে বাতাস। মাটির ভুবনে শুধু মাটি আর মাটি, জলের ভুবনে অসীম জলরাশি। আসলেই তো, এভাবে তো কখনো ভেবে দেখিনি। ত্রিভুবনের দেখা কি যে কেউ পেতে পারে হিমু ভাই? না দাউদ খান, আমজনতায় ত্রিভুবনের স্পর্শ পায় না। তারা এক জীবন সামলাতেই হিমশিম খায়। ত্রিভুবনের চিন্তা তাদের মস্তিষ্কে ত্রিসীমানায় আসে না। হিমু, তুমি কি জল থেকে উঠবে? তুমি যদি না ওঠো আমি জলে নেমে বসে থাকবো। আমি কিন্তু ফাজলামো করছি না। ঠিক আছে, তোমাকে নামতে হবে না। তোমার পক্ষে ত্রিভুবনের স্পর্শ পাওয়া সম্ভব না। আমি উঠে আসছি। দাউদ খান সাহেব আসুন। হিমু, আমরা কি হেঁটে যাব নাকি রিক্সায় যাব? দেখো রূপা, আমরা এখন প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে বের করতে পারি আমরা কিসে চলবো। এই জন্য তোমাকে কিছু প্রশ্ন করা হবে, যার উত্তর হবে না বলে। প্লিজ চুপ করো, তোমাকে কিছু করতে হবে না। ছায়াবালক, এসো। কাকে ডাকছো? কেন, তোমাকে গতকাল বললাম না ছায়াবালকের কথা? ছায়া বলো মানে আত্মা, এটা কি রিয়েল নাকি ফেক? 100% রিয়েল। বেচারার বডি পড়ে আছে পৃথিবীতে, যা কিছু নিয়ে এসেছিল সব নিয়ে যেতে পারেনি। হিমু ভাই, আপনারা যান, আমি আসি। কি হলো আপনার? আরে আমার মনে হচ্ছে দাউদ খান এখন সেই পুকুরের দিকে যাবে, তারপর গলা ডুবিয়ে বসে থাকবে। ত্রিভুবন তাকে ডাকছে, আয় আয় আয়। আমার সাথে যে ছায়াবালক আছে তার কথায় ধরো না। আমার ধারণা মাতৃগর্ভে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছিল। আসলে মেরে ফেলা হয়েছিল তার মাকে। তুমি কি অনুমান করে কথাগুলো বলছো? রূপা প্রশ্ন করে আমার উত্তরের জন্য অপেক্ষা করেনি, আবার তাগাদাও দেয়নি উত্তরের জন্য, কারণ সে জানে সব প্রশ্নের উত্তর দিতে হয় না। হিমু, আমি আর যাব না। তুমি অনেক সময় আমাকে দিয়েছো, এখন কিছুটা সময় ছায়াবালককে দাও। দেখো রূপা, তোমার কথার মধ্যে একটা যুক্তি আছে। আমরা বেঁচে থাকি আর কয়দিন? এই সামান্য কিছু সময় নির্দিষ্ট কিছু মানুষের সাথে কাটানোর কোনো মানে হয় না। রূপা চলে যাওয়ার দৃশ্যটা আমি খুব মনোযোগ দিয়ে দেখি। সে একবারও পিছনে ফিরে তাকায় না। জানি এ অগস্ত যাত্রা নয়, তবু খারাপ লাগে। মায়ের কূপের গভীরতা বাড়ে যতক্ষণ তাকে দেখা যায়। আমি দেখি, তারপর সে যেন হঠাৎ করে মিলিয়ে যায়, যেমন বাতাসের সাথে মিশে যায় মানুষ, অথবা মানুষের সাথে মিশে যায় বাতাস।
আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমি দাঁড়িয়ে আছি অদ্ভুত এক ঘরের সামনে। এখানে থাকে অন্য এক জগতের বাসিন্দারা, অনেকটা কারাগারের মতো। বিনা অপরাধেরা আটকে গেছে এই মানুষের পৃথিবীতে। ছায়াবালক তার দেহ খুঁজছে, পাখি খুঁজছে খাঁচা। দেহকে মনীষীরা খাঁচা, পিঞ্জর, কুঠুরি ইত্যাদি নামে মহিমান্বিত করেছেন। লালন শাহ বলে গেছেন, পাখি কখন জানি উড়ে যায়, একটি বদ হাওয়া লেগে খাঁচায়, খাঁচার আড়া পোলো খসে, আর পাখি দাঁড়াবে কিসে, ওই ভাবনা ভাবছি বসে, চমক চড়া বচ্ছে গায়ে। পিঞ্জরের পাখি আজ খুঁজে ফিরছে তার খাঁচা। এই খাঁচা আজ তার খুব প্রয়োজন। খাঁচা যথাস্থানে জমা দিলে তার প্রাপ্য অধিকার তাকে দেওয়া হবে, অপার্থিব শক্তি দিয়ে তাকে মহিমান্বিত করা হবে। জানি উড়ে যায় পাখি কখন, জানি উড়ে যায় একটা বদল। আমি মাল দেবো 1 নাম্বার, 206টা হাটে গনে নেবেন, সাথে ডিফার্ড প্রসেসও। এখন 30,000 দিয়ে কিনছেন তো, পরে 40,000-এ বিক্রি করতে পারবেন। 1 নম্বর মাল, কেবল মাংস চড়িয়ে নিয়ে আসলাম। ঠিক আছে দীপেনদা, পরে ফোনে আপনাকে জানাবো। দীপেনদা, আমার একটা বডি লাগবে। বডি মানে? মানুষের বডি, একটা বাচ্চার। এই ঘরটায় ফরমালিনে রাখা আছে। ভাই, আমি বডির ব্যবসা করি না, বোনসের ব্যবসা করি। ভাই, কোনোভাবেই কি ব্যবস্থা করা যায় না? বডি দিয়ে করবেন কি? ওই লাশের তো বোনস হবে না। যার বডি তাকে ফিরিয়ে দেব, সে তার বডি নিয়ে কি করবে সেটা তার বিবেচনা। আপনি কি আমার সাথে ফাইজলাম করতে চান? যান, বডি দেওয়া যাবে না। দীপেনদা, আমি টাকা খরচ করতে রাজি আছি। $20,000 দিতে পারবেন? একটু বেশি হয়ে গেল না? দেখেন ভাই, আমি মোলামুলির ভিতর নাই, এটা মাছের বাজার না। জি জি, তা তো অবশ্যই, এটা বডির বাজার। হ্যাঁ, যা বলছিলাম, কিভাবে আর্টারি, ভেইন, নার্ভ পৃথক করা যাবে, এজন্য তোমাদের হিস্টোলজির কিছু নলেজ লাগবে। তোমাদের মধ্যে এখানে অনেকে প্রফে মিডিয়ান নার্ভ ধরে বলবে ব্র্যাকিয়াল আর্টারি। এই ছেলে, এই হলুদ পাঞ্জাবি, এখানে কি? স্যার, ক্লাস করতে এসেছি স্যার। তুমি ছাত্র? তোমার অ্যাপ্রন কই? বানানো হয়নি এখনো? অ্যাপ্রন নিয়ে সামান্য ঝামেলায় পড়েছি। আমার জন্য হলুদ বাদে সব রং নিষিদ্ধ। মনের মধ্যে বৈরাগ্য নিয়ে আসতে হলুদ রঙের প্রয়োজন। স্যার, সাদার বদলে হলুদ অ্যাপ্রন বানালে কোনো অসুবিধা আছে? বদমাইশি করতে আসছস ক্লাসে? হলুদ অ্যাপ্রন বানাইতে চাস? স্যার, অ্যাপ্রনের কাজ বিভিন্ন ধরনের ময়লা থেকে নিজেকে প্রোটেক্ট করা। এখানে অ্যাপ্রন সাদা না কালো না হলুদ তা তো কোনো ফ্যাক্ট না। জ্ঞানের কথা। তোর পায়ে স্যান্ডেল কই? স্যার, স্যান্ডেল পরা আমার জন্য নিষিদ্ধ। পায়ে স্যান্ডেল থাকলে পৃথিবীর সাথে যোগাযোগটা থাকে না। আমার জন্য পৃথিবীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা বাধ্যতামূলক। আমাদের থাকতে হয় বাহুল্য পরিচিত। স্যার, আমার পাঞ্জাবির পকেট নেই, প্যান্টেরও পকেট নেই। পকেট হলো বাহুল্য স্যার। আবারও জ্ঞানের কথা? বাহ, তোর পায়ে জুতা নাই, হলুদ অ্যাপ্রন বানাইতে চাস, বদমাইশি করতে আসছিস ক্লাসে? প্রায় সব দাঁত ফেলে দেবো বদমাইশ ছেলে কোথাকার। স্যার, আপনি চিৎকার করবেন না স্যার, এতে কোমলমতি ছাত্রীরা ভয় পেয়ে যেতে পারে। তার উপর আপনি আবার হার্টের রোগী। আমি চলে যাচ্ছি স্যার। স্যার, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন ছিল, আপনার কাছে কি কোনো ক্লান্ত মানুষের খোঁজ হবে? আর কোনো কথা হবে না, স্ট্রাইট এখান থেকে বের হয়ে যা। স্যার, ক্লান্ত মানুষের খোঁজ খুব জরুরি দরকার স্যার। আমার সাথে একটা ছায়াবালক আছে,
ক্লান্ত মানুষ তার দরকার খুন করার জন্য। আমি ক্লান্ত মহাপুরুষ পেয়ে গেছি। বলো কি, কোথায়? সে এখানে আছে, চিত হয়ে শুয়ে আছে টেবিলের উপরে, খেতা ইঁদুরের মতো ফরমালিন মাখা গায়ে। তুমি কি ওই ডেড বডির কথা বলছো? হ্যাঁ, এ লাশই হলো পৃথিবীর সবচেয়ে ক্লান্ত মানুষ। আমি ওর আত্মাকে খুন করব, অসত্য গাছের ডালে তাকে ঝুলিয়ে মারব। তুমি কি এখানে থাকবে নাকি অপেক্ষা করবে আরো কিছুক্ষণ? আমি এখানেই থাকবো। শুভ হোক তোমার হত্যা চেষ্টা। ছায়ামানব তাই শিকারের জন্য অপেক্ষা করছে, টিকটিকি অপেক্ষা করছে শিকারের। শিকারীর চক্রে পড়ে গেছে সবাই। এই মুহূর্তে আমার কি শিকার বুঝতে পারছি না। আমার বোধহয় কোনো শিকার নেই, হিমুরা শিকার করতে পারে না। উথাল পাথাল যৌবন তোমাদের, ভিক্ষা করো কেন? কাজ করে খেতে পারো না? তোমাদেরই তো এখন কাজ করার সময়, জাতি তোমাদের চাই কাজ করে খাবা, বুঝছো? সবাই কাজ করে খেলে ভিক্ষা করবে কে? দুনিয়ায় ভিক্ষুকের দরকার আছে। ফুড চেইন বলে একটা ব্যাপার আছে। আল জাহাজ নামে এক বিশিষ্ট ভদ্রলোক এটা ভিক্ষা করেন। যদি ভিক্ষুক না থাকে তাহলে এই চেনের মধ্যে একটা বেড়া ছেঁড়া লেগে যাবে, মাঝখান দিয়ে বেচারা ভদ্রলোকের অসম্মান। অতি জ্ঞানের কথা, কিন্তু সমস্যা হলো আমি সৈয়দ বংশের লোক তো, অতি জ্ঞানী ব্যক্তিদের ভিক্ষা দাও আমার জন্য নিষিদ্ধ। দাও টাকাটা ফেরত দাও, দাও। বিকৃত মাল যেমন ফেরত হয় না, ভিক্ষাও তেমনি ফেরত হয় না। হিমু ভাইজান, কেমন আছেন ভাইজান? ভাইজান আপনি এখানে কি করতেছেন? ভিক্ষাবৃত্তি। ভিক্ষাবৃত্তি তো খুব উচ্চমানের পেশা ভাইজান। আর ভাইজান আমি তো সমস্যায় পড়ে আছি ভাইজান, আমি তো লোকটার খুঁজে পাই নাই। খুঁজতে থাকো, একদিন না একদিন তো পাবেই। এই টাকাটা ফেরত দিলে ভালো হয়। কি সমস্যা ভাইজান? না মানে লোকটা আমাকে ভিক্ষা দিয়েছে, আবার ফেরত যাচ্ছে। এই ভিক্ষা কিসে ফেরত? এই তুই কি মগের মুলুক পাইছস যে ভিক্ষা দিয়ে ফেরত নিবি? তা তো অবশ্যই, এটা তো মগের মুলুক না। আবার কথা বলস? তুই আমার চিনোস? আমি কে চিনোস না আমার? তুই তোর হাত দিই। আপনি কে ভাইজান? তুই আমার চিনোস না? আমার নাম কি জানিস? না ভাইজান। আমার নাম হচ্ছে আঙুল কাটা জগলু, ঠিক আছে? বাহ, তোর হাতগুলো অনেক নরম তো, কাটতে অনেক সুবিধা হবে। বুঝছিস কি বলছি?
এইটা দিয়ে তোর 5টা আঙুল কেটে আমার পকেটে ঢুকায় রাখবো, ঠিক আছে? আর যা বলছি তাই শুনবি। তুই এই দিক দিয়ে নাক বরাবর হেঁটে চলে যাবি, পিছনে তাকাবি না, যা। আবার তাকাস। এই শোন শোন, বাইরে সালাম দিয়ে যা। ভাইজান আসসালামু আলাইকুম। আচ্ছা, যা যা যা। ভাইজান, তাইলে আমি লোকটাকে খুঁজতেছি ভাইজান, তো পাইতেছি না ভাইজান, আমার জন্য দোয়া খুঁজতে করেন। থাকো। পেয়ে যাবে একদিন না একদিন। ভাইজান আমি তাহলে আসি ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান। হে রাজশাহীর আবাল বৃদ্ধ বনিতা, আপনারা আমাকে সাহায্য করুন। হে অবুঝ জনগণ, দিনে দিনে তো অনেক পাপ কামাই করলেন। এই হলুদ জামার যুবক আপনাদের পাপ মোচনের জন্য পথে নেমেছে। ছায়াবালকের অর্থের প্রয়োজন, আর আপনাদের প্রয়োজন পুণ্যের। আসুন আমরা সিম্বায়োটিক জীবনযাপন করি। এই যে বৃদ্ধ লোকটি আসছে, আমার ধারণা তিনি আমার পাশে এসে বসবেন। ভিক্ষার বাজারে আজকে তিনি আমার প্রতিদ্বন্দ্বী। তার সাথে হালকা খাতির জমানো যেতে পারে, যাতে তিনি আমার ব্যবসায় ঘুরে বালি না দিয়ে বসেন। আম্মা, আমাকে 2টা ভিক্ষা দেন আম্মা। আমি একজন সবল যুবক আম্মা, আমাকে একটু সাহায্য করেন। আমি তোমার আম্মা? ভিক্ষুকদের কাছে সব মহিলাই আম্মা, সেই হিসেবে তুমিও আম্মা। এখানে কি হচ্ছে? ভিক্ষা করছি। জীবনানন্দ দাশের ভিক্ষা নিয়ে খুব সুন্দর একটা কবিতা আছে। একটি পয়সা আমি পেয়ে গেছি মাঠকোঠা ঘুরে, একটি পয়সা আমি পেয়ে গেছি পাথুরিয়া ঘাটে। রূপাদি কেমন আছো? কেমন আছি মানে? তোর সাথে না আমার ক্লাসে দেখা হলো। ও তাই তো। তোমার ভিক্ষার কারণটা জানতে পারি? ভিক্ষার কারণ তো সবার জানা, জীবিকা নির্বাহ। এটা একটা মহিমান্বিত পেশা। সাধু সন্তরা ভিক্ষা করতেন, অতি উচ্চমানের মানুষেরা ভিক্ষা করতেন। প্লিজ চুপ করো, সবাই দেখছে। বলো কি, মানুষ দেখলে তো ভালো, আমার পয়সায় বাড়ানো দরকার। হিমু প্লিজ ওঠো, আমি শেষবারের মতো তোমার সাথে ঘুরতে চাই। আগামী মাসের সোমবার আমার বিয়ে। সামনের মাসের সোমবার? সোমবার তো ভিক্ষার জন্য শুভ। আমি বোধহয় তোমার বিয়েতে থাকতে পারবো না, তবে চেষ্টা করবো। আচ্ছা, তোমার বিয়েটা কি দাউদ খান সাহেবের সাথে হচ্ছে? ছেলেটা খুব ভালো। তোমাদের জীবন আনন্দময় হোক। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক খোঁড়াও, আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার সাথে বড় শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আচ্ছা, এত জায়গা থাকতে তুমি মেয়েদের হোস্টেলের সামনে ভিক্ষা করতে বসলে, ব্যাপারটা কি বলো তো? আসলে মেয়েদের মন অনেক নরম হয়, তারা সহজে মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে। আচ্ছা রূপা, তোমাকে একটা ব্যাপার জানানো হয়নি। কি? ছায়াবালকের বডি পাওয়া গেছে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টে। বডি ছাড়াতে মোট 20,000 টাকা প্রয়োজন। টাকার ব্যবস্থা করেছো? করিনি, এখনো চিন্তা ভাবনার পর্যায়ে আছে। রূপা, কল করা দরকার। রাবি ভাই, আপনার আম্মা কেমন আছেন? আম্মাকে তো আইসিইউতে রেখে আসছি। কে ভাই আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, মাথায় কাজ করছে না। সরি ভাই। আপনি আপনার মায়ের কাছাকাছি থাকুন রাব্বি ভাই, আপনার আম্মা ফিরে আসছেন, আপনি তার পাশে থাকুন। এত ভালোবাসার বন্ধন তাড়াতাড়ি ছিঁড়বে না, টেনশন করবেন না, আপনি অপেক্ষা করুন।
তিনি ফিরে আসছেন। রাব্বি ভাই কাঁদছেন। মোবাইলে কান্না শোনার কোনো মানে হয় না। তিনি আজ খুবই অসহায়। একদিন তার মা সুস্থ হয়ে বাসায় ফিরে আসবেন, আবার তিনি সিংহের মতো গর্জন করে উঠবেন। পরিস্থিতি মানুষকে যে কোনো সময় বদলে দিতে পারে। শুধু মানুষ কেন, পৃথিবীর সব প্রাণী বদলে যায়। রূপা, আজ কি 14ই অক্টোবর? হ্যাঁ, আজ সারাদিন 14 অক্টোবর। রিকশালা ভাই, বলুন। সামনে যেখানে ডাবের দোকান দেখবেন সেখানে থামাবেন। ডাব দিয়ে কি হবে? আমার ডাব কেনা দরকার। আজকের এই দিনে জীবনানন্দ দাশ ডাব কিনেছিলেন, তারপর ডাব হাতে নিয়ে দেশাপ্রিয় পার্ক থেকে বাড়ি ফিরছিলেন। বুঝতে পারছো ডাবের গুরুত্ব? হ্যাঁ, বুঝতে পারতেছি। তার মানে কি আজ সারাদিন তুমি ডাব হাতে নিয়ে ঘুরবে? সেরকমই তো মনে হচ্ছে। চলো ডাবের খোঁজ করি। দিনটি ছিল বৃহস্পতিবার। কবি জীবনানন্দ দাশ দেশাপ্রিয় পার্ক থেকে রোজকার মতো হাঁটা শেষে বাড়ি ফিরছিলেন। তার হাতে ছিল ডাব। একটা ড্রাম রাক্ষসের মতো ধেয়ে আসছে। ভাবুক কবির অধিক কোনো খেয়াল নেই। তিনি হয়তো কবিতার নতুন কোনো অলংকার খুঁজছিলেন। হয়তো সে কবিতার নাম হতো ডাব। ডাব পাড়া হয়ে গেছে কবে যেন। হাটে বাজারে পড়ে আছে ডাবের পাতা আর পাতা কুটো ভাঙা ডিম। ওই সব উতরায় ওইখানে পার্কের ভেতর ঘুমাতেছে কয়েকটি তৃষ্ণার্ত লোক আজ কেমন নিবিড়। ভাইয়া আচ্ছা, এটা আগে ডাব নিয়ে না ঘুরে চলো খেয়ে ফেলি। জীবনানন্দ দাস তো খাওয়ার জন্য ডাব কিনেছিলেন, তাই না? কিন্তু তার ডাব খাওয়া হলো। এই ডাব খাওয়া হবে 22 তারিখ মধ্যরাতে। এই ভয়ঙ্কর সময় ছাড়া ডাব খাওয়া নিষিদ্ধ। তোমার কি ধারণা, সেদিন জীবনানন্দ দাস যদি ডাব না কিনতেন, ট্রাম দুর্ঘটনা হতো না? তিনি আরো কিছুদিন বেঁচে থাকতেন, বাংলা সাহিত্য আরো কিছু কবিতা পেত। হ্যাঁ, ব্যাপারটা সেরকমই। তোমার ধারণা সঠিক। আর 22 তারিখ মধ্যরাতে ডাব খাওয়ার রহস্যটা কি? বাইশ তারিখ রাত 11:35 কবি জীবনানন্দ দাশ মারা গিয়েছিলেন। তার মৃত্যুর সাথে দুইটি ব্যাপার জড়িত। 1 ডাব আর 2 ট্রাম। ওই দিন মাঝরাতে যখন কবিকে হারানোর বেদনায় মনের ভেতর আগুন জ্বলে উঠবে, তখন কুপিয়ে কুপিয়ে ডাব কাটা হবে। তোমার ধারণা এতে করে কি তোমার মনের ব্যথা শেষ হয়ে যাবে? শেষ না হলেও প্রশমিত হবে বলে আমার ধারণা। তুমি প্রতিশোধ পরায়ণ হয়ে যাচ্ছ। ডাবের প্রতি তৈরি হচ্ছে তোমার তীব্র ঘৃণা। এটা ঠিক না। আমি জানি এটা ঠিক না, তবুও হচ্ছে। হয়তো রাখা আছে। আমরা এখন টিএফসিতে যাচ্ছি। সেখানে কি তুমি ডাব নিয়ে ঢুকবে? কেন? সেখানে কি ডাব নিয়ে ঢোকা নিষেধ? তাদের খাবারের চেয়ে ডাব তো কম পুষ্টিগুণ সম্পন্ন নয়। আচ্ছা, তোমার সাথে কি আমার আজই শেষ দেখা? দেখা গেল হাঁটতে হাঁটতে একদিন তোমার শ্বশুর বাড়িতে চলে এলাম। তুমি আসবে না। আজই আমাদের শেষ দেখা। জানি তোমার খারাপ লাগছে না, আমারও খারাপ লাগছে না, আমার ভালোও লাগছে না। সাম্য অবস্থায় আছি। যাব তোমার আঁচল ধোয়া জল, তাই সই তাই সই তাই সই তাই সই তাই সই। স্যার, এখানে তো ডাব নিয়ে ঢোকা যাবে না। কেন ভাই, আমার ডাবের কি অপরাধ? আমাদের এখানে নিয়মের মধ্যে নাই। তারপর আপনি খালি পায়ে আছেন, খালি পায়ে ঢুকতে দেওয়া যাবে না।
আপনি জুতো অথবা স্যান্ডেল পায়ে দিয়ে আসেন, তাহলে ঢুকতে দেওয়া যাবে, নাহলে ঢুকতে দেওয়া যাবে না। আরে হিমু ভাইজান, আপনি এখানে? ভাইজান, আমি তো মোবাইল নিয়ে সেই ঝামেলায় পড়েছি। আমি তো লোকটাকে খুঁজতেছি। আমার ব্যবসা লাঠি উঠে পড়েছে ভাইজান। আমার তো মাথায় গায়ে কুত্তা পাগল অবস্থা। আমি তো বড় সমস্যায় পড়ে গেছি ভাইজান। তো ভাইজান, আপনি কেমন আছেন? ভালো আছি, তবে সামান্য সমস্যা হয়েছে। এই হোটেলে নাকি ডাব নিয়ে ঢোকার নিয়ম নেই, খালি পাও এক সমস্যা। কোন সালা করছে এই নিয়ম? আপনি এখানে ন্যাংটো হয়ে ঢুকবেন, খালি পায়ে ঢুকবেন, আমি দেখবো কে কি বলে। ঢুয়েন এখন, আমি বাইরে পাহারা দিতেছি। ভাইজান, ডাব জোড়া কত নিচে? ঝামেলা করার দরকার নাই, আমরা অন্য হোটেলে যাব। ঝামেলার কিছু নাই ভাইজান, এখানে খাইতে না পারলে বুঝবো ঝামেলা কারে কয়। থেকে গেলাম না হেরে গেলাম, যেন রিয়ালিটি শো। ও তোমার আমার এই জাদুঘরে পড়ে প্রেমের জীবাশ্ম। ও হো হো, তাই সই, তাই সই, তাই সই, তাই সই, তাই সই। তুমি কি নিচে বসে খাবে? হ্যাঁ, তুমিও খেতে পারো। আমি কেন নিচে বসে খাবো? আমি তো মহিলা হিমু না। তুমি ঠিকই বলেছ, তুমি উপরে বসে খাও। মনে হচ্ছে আমি নিচের তলায় থাকি আর তুমি উপরের তলায়। দোতলায় ল্যান্ডিং, মুখোমুখি ফ্ল্যাট, একজন সিঁড়িতে, একজন দরজায়। থেকে গেলাম না হেরে গেলাম, যেন রিয়ালিটি শো। রূপা, কোথায় যেন ছোট্ট একটা ভুল হয়ে গেছে। ছায়াবালক অ্যানাটমি ডিপার্টমেন্টে একা একা বসে আছে। ওকে রেখে কি একা খাওয়া ঠিক হবে? রূপা, তুমি বসো, আমি ছায়াবালককে নিয়ে আসি। হিমু, কেন জানি মনে হচ্ছে তুমি আর আসবে না। ছায়া বালকের বডি উদ্ধারের জন্য আমি টাকার ব্যবস্থা করে দেব। পৃথিবীর সকল ছায়া বালকেরা ভালো থাকুক। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো। আরে হিমু ভাই, কেমন আছেন? সাম্যাবস্থায় আছি। তোমার জন্য একটা সুসংবাদ আছে। সকাল থেকে দুটো সুসংবাদ শুনেছি, আপনারটাও বলেন, দানা দানা তিন দানি হয়ে যাক। টিএফসিতে একটা মেয়ে পৃথিবীর সব বিষাদ চোখে নিয়ে বসে আছে। তার চোখ জলে টলমল করছে। তোমার কাজ হলো সেখানে গিয়ে বলবে এই বিষাদ করবে। শোনো, আমি খুবই সাধারণ একটা ছেলে, তোমার জন্য হোশিয়ারি ব্র্যান্ডের টিস্যু পেপার নিয়ে এসেছি।
তোমার চোখের জল কি মুছে দিতে পারি? কি বলছেন হিমু ভাই? সত্যি আমার জন্য অপেক্ষা করছে? কে? রূপা? আমি আমার অপ্রকৃতস্থ পিতার সমগ্র জীবনের সাধনাকে নষ্ট করিনি। আমি যখনই মায়ের কূপ দেখেছি তখনই দূরে সরে গিয়েছি। দূরে সরার প্রক্রিয়াটি যে আসলে কতটা কঠিন এটা কি আমার অপ্রকৃতস্থ পিতা জানতেন? মনে হয় জানতেন না। জানলে হয়তো মায়া মুক্তির কঠিন বিধান রাখতেন না। হিমুদা, হোস্টেলে তো ঝামেলা হয়ে গেছে। জালাল ভাইয়ের মির্জা ভাই সকাল থেকে পা উপরে মাথা নিচে করে কান চুলকিয়ে যাচ্ছে। প্রথমে সবাই ভেবেছিল ফাজলামো করে করছে, পরে দেখা গেল অবস্থা সিরিয়াস, এখনো চুলকাচ্ছে। কান চুলকানো কি খারাপ? এটা একটা আর্ট, সবাই পারে না। আমাদের উচিত সম্মিলিতভাবে কান চুলকিয়ে এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া। চল, আমি এখন কান চুলকাবো। তোর কাছে কলম আছে? আছে, রুমে চলো। হোস্টেলে ডাব নিয়ে গেলে 22 অক্টোবর পর্যন্ত ডাবগুলো টিকবে না, তাই ডাবগুলো জগলুর কাছে রেখে এসেছি। কে? জনাব, আমি হিমু। ও হিমু, ভালো আছিস? জি জনাব, ভালো আছি। কানে খুব ক্ষয় হয়েছে বুঝছিস? সকাল থেকে 4 প্যাকেট কটন বার শেষ করলাম। আপনার কান পরিষ্কার করুন জনাব। সুস্থ জীবন গড়তে পরিষ্কার কানে খুব দরকার আছে। আমি এখন অ্যানাটমি ডিপার্টমেন্টে যাচ্ছি, ছায়া বালকের কাছে। গত 6 দিন ধরে তার কোনো খোঁজ নেওয়া হয়নি। সে পৃথিবীর মেহমান। মেহমানদারি চরম অবহেলা হচ্ছে, এটা ঠিক না। ছায়া বালক, আমি জানি তুমি সাম্যাবস্থায় আছো। তোমার মুখ দেখে মনে হচ্ছে আত্মার দেখা এখনো পাওনি। আজ রাতে ক্লান্ত সেই আত্মা আসবে। আজ খুলে দেওয়া হবে আত্মাদের জগতের দুয়ার। দেহহীন আত্মারা ছড়িয়ে পড়বে তাদের দেহের খোঁজে। রাত হতে তো এখনো অনেক দেরি। তোমার বডির ব্যবস্থা করে ফেলেছি। কাল ডেলিভারি। পৃথিবী নামক গ্রহে আজই তোমার শেষ দিন। এই আশ্চর্য গ্রহের এক আশ্চর্য জায়গা তোমাকে দেখাবো। তুমি কি আসবে? না। আমার কেন যেন মনে হচ্ছে যে ক্লান্ত আত্মাকে তুমি মারতে চাইছো সে তোমার অতি আপনজন। সম্ভবত সে তোমার বাবা, যিনি তোমার মাকে খুন করেছিলেন। এবং সেই মুহূর্তে তুমি তোমার মায়ের পেটে জলের বিছানায় ছটফট করছিলে। কে আগে মারা গেল, তুমি নাকি তোমার মা? আমার মা। এই ছেলে, এই তোমার নাম হিমু না? জি স্যার। আচ্ছা, তুমি যে সেদিন বললে হলুদ পাঞ্জাবি পরলে, সত্যি কি এতে মনের মধ্যে বৈরাগী ভাব আসে? মাঝে মাঝে ইচ্ছা করে সমাজ সংসার ছেড়ে বৈরাগী হয়ে যায়। FCPS 8 বার পরীক্ষা দিলাম, পাশ হয় না। তার উপর তোমার ম্যাডামের ঝাড়ি। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও, তোমার কাছ থেকে বৈরাগী হওয়ার কিছু টিপস নেওয়া যাবে। স্যার, আমার তো মোবাইল নেই, আর নাম্বার তো দূরের কথা। মোবাইল ফোন একটা বাহুল্য, আর হিমুরা বাহুল্য পর্যন্ত। আমারও তাই ধারণা। হিমু, আমি হিমুতে চাই। ঠিক আছে, আসি স্যার।
মেডিকেলে ভর্তি এবং এই যাপিত জীবনের জন্য আমার পিতা খানিকটা দায়ী। ছায়াবালকের ঘটনার পর মনে হচ্ছে আসলেই নাটের গুরু আমার পিতা। আত্মার জগৎ থেকে তিনি আমাকে নিয়ন্ত্রণ করছেন। তিনি হয়তো চাচ্ছেন এমন একটা জায়গা হোক আমার আবাস, যেখানে মানুষ আসে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, কিন্তু যাওয়ার সময় কেউ হাসে, কেউ কাঁদে। যেখানে জীবনের শুরু হয়, যেখানে ছটফট করে মানুষ মারা যায়, এমন একটা জায়গা বোধহয় হাসপাতাল ছাড়া আর কিছু নয়। হিমু, এটা কি নরক? এখানে মানুষের এত কষ্ট কেন? কারো নাকের ভিতর নল, কারো মুখের ভেতর, কারো গায়ে ছিদ্র, কেউ ব্যথায় আর্তনাদ করছে। এটা কি নরক? এক অর্থে এটাকে নরক বলতে পারো, অন্য অর্থে এটা বেহেশত। দুইটি দুই প্রান্তের বিষয় এখানে এক হয়ে মিশে গেছে। এখানে যে সাদা কাপড় পরা মানুষগুলোকে দেখছো, এরা মানুষের খাদেম। মানুষের নরকের কষ্ট এরা বেহেশতি বাতাস দিয়ে দূর করে। তোমার বাবা মৃত্যুর পর তার দেহ মেডিকেল কলেজে দান করে গেছেন, যেন তাকে এরা কেটে কুটে শিখতে পারে, তারপর মানুষের নারকীয় কষ্ট দূর করতে পারে। তিনি হয়তো আগে থেকে জানতেন যে আত্মার জগতে দেহ ছাড়া গেলে তাকে অপার্থিব শক্তি দেওয়া হবে না। তবু তিনি চেয়েছেন পৃথিবীর সব মানুষ যেন ভালো থাকে। মানুষের কথা ভাবতে ভাবতে তিনি হয়ে পড়েছিলেন এক ক্লান্ত মহাপুরুষ। এই হাসপাতালে যারা কাজ করে তারা দুঃখী মানুষের পাশে থাকে, শোকগ্রস্ত মানুষের পাশে থাকে, আনন্দিত মানুষের পাশে থাকে। শোক, দুঃখ, আনন্দ, বেদনা তাই এদের কখনো স্পর্শ করতে পারে না। এক সময় এদের কেউ কেউ মহাপুরুষে পরিণত হয়, কিন্তু আমার এখানে থাকা হবে না। কেন? তুমি তো মহাপুরুষ হতে চাও, এটাই তোমার তীর্থস্থান। কেন থাকবে না তুমি? এখানে না থাকার কয়েকটা কারণ আছে। এই পেশাটা এক ধরনের মোহের মতো, মায়ার মতো। আমার মহান পিতা আমার জন্য মোহ মায়া নিষিদ্ধ করেছেন। তিনি বলেছেন আমাকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল হলে চলবে না। অসুস্থ মানুষ তো এমনিতেই সেবার দাবিদার। আমাকে সেবা করতে বলা হয়েছে সুস্থ মানুষের। আর সর্বশেষ কারণ হলো আমাকে মহাপুরুষ থেকে সহস্র হাতে দূরে থাকতে বলা হচ্ছে। মহাপুরুষদের আকর্ষণী ক্ষমতা প্রবল। একবার তাদের আকর্ষণী ক্ষমতার মধ্যে পড়লে সেখান থেকে বের হওয়া যে কোনো মানুষের জন্য কঠিন। তখন তাদের বলয়ের ভিতরে চক্রাকারে করতে হবে। ছায়াবালক, চলো তোমার শিকারের খোঁজে। আমার মনে হচ্ছে এতক্ষণ তোমার পিতা তার দেহের নিকট পৌঁছে গেছেন। ছায়াবালক, সে এসেছে। ছায়াবালক, তুমি প্রতিশোধ নাও। ওকে ঝুলিয়ে ফেলো অশ্বত্থ গাছের সাথে। অন্ধ পেঁচা চোখ পাল্টায় বলুক, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। না। না? কেন? এই সুযোগ আর আসবে না ছায়াবালক। ওকে আমি ক্ষমা করেছি। ওর মধ্যে আর ক্লান্তি নেই। লাশ কাটা ঘরে সে ক্লান্তি থাকে না।
আমি আমার মহান পিতাকে ক্ষমা করেছি। তিনিও ছিলেন একজন ক্লান্ত মহাপুরুষ। তিনি আমাকেও মহাপুরুষ বানাতে চেয়েছিলেন। আমার মাকে খুন করেছেন যেন তাকে বাধা দেওয়ার কেউ না থাকে। আজ আমার মনে হচ্ছে সেদিন আমার মায়ের পেটে একজন মানব সন্তান ছিল। আমার বাবা তা জানতেন না। হয়তো কয়েকদিন পরই মা বলতেন, হয়তো সারপ্রাইজ দিতে চেয়েছিলেন, কিন্তু তার আর কিছু বলা হলো না। মহাপুরুষদের কাছে সারপ্রাইজ বলে কিছু নেই। মামা নেন মামা, অসুবিধা নাই, আসল জিনিস দিয়েছি, সাথে 1 বোতল ফরমালিনও। টাকা গুনে নিয়েছেন তো? সমস্যা নাই, ঠিক আছে। দীপেনদা, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? 1 মিনিট কথা বলবো। নেন নেন, যতক্ষণ ইচ্ছা কথা বলেন। রাব্বি ভাই, আপনার আম্মা কেমন আছেন? আজ তোমাকে চিনতে পেরেছি। তুমি হিমু। তোমার সাথে সেদিন খুব খারাপ ব্যবহার করেছি, ক্ষমা করে দিও ভাই। আম্মা ভালো হয়ে গেছেন। জ্ঞান ফেরার পরে আম্মা প্রথম যে কথাটি বললেন, হলুদ পাঞ্জির পর সেটি কই। তুমি নাকি তাকে দেখে তুলেছ। এটা কিভাবে হলো আমি জানি না, আমি জানতেও চাই না। আমার আর কিছু চাওয়ার নেই। আম্মা তোমাকে খুব দেখতে চেয়েছেন। তুমি আসবে ভাই? তুমি আসলে খুব খুশি হব। আমি মেডিকেল কলেজ ছেড়ে দিচ্ছি রাব্বি ভাই। আপনার সাথে হয়তো আর দেখা হবে না। দেখা মানেই বন্ধন, আর আমার জন্য সব ধরনের বন্ধনই নিষিদ্ধ। সালাম ভাইজান। ছায়াবালক, তোমার মিশন শেষ হয়েছে। তুমি তোমার শরীর কাছে পেয়েছো। এখন তুমি আত্মার জগতের সব সুবিধা ভোগ করতে পারবে। তুমি এখন আত্মার জগতের প্রথম শ্রেণীর নাগরিক। তুমি কি এখনই রওনা দেবে? আমি যাব না। এই শরীরের আজ আমার প্রয়োজন নেই। মেডিকেল কলেজের ছাত্রদের এই শরীরটা দরকার। তারা আমার শরীর কেটে কুটে শিখবে, তারপর তারা মানুষের নারকীয় কষ্ট দূর করবে। একা সুখী হওয়ার মধ্যে আনন্দ নেই। আমি আমার আনন্দ ছড়িয়ে দিলাম পৃথিবীর বাতাসে বাতাসে। তাহলে ফিরিয়ে দেব বলছো? হ্যাঁ, ফিরিয়ে দেবে। তবে ফিরিয়ে দেওয়ার আগে আমি আমার শরীরটার কাছে কিছুক্ষণ বসে থাকবো। হিমু, তুমি কি বিরক্ত বোধ করছো? আজ অক্টোবরের 22 তারিখ, রাতের প্রথম প্রহর। 1954 সালে কবি জীবনানন্দ দাশ এই দিন রাত 11:35 হয়তো বলেছিলেন, কি বুঝিতে চাই আর, রৌদ্র নিভে গেলে পাকপাখালির ডাক শুনিনি কি, প্রান্তরের কুয়াশায় দেখিনি কি, উড়ে গেছে কাক। সাহিত্যের ইতিহাসে আজ একটা কালো রাত। এই কালো রাতে রূপার বিয়ে হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রূপার বাড়ির সামনে। হয়তো রূপা বাসায় নেই, সে চলে গিয়েছে তার নতুন জগতে। সেখানে উৎসবের শুভ মহরত। মেয়েটা সেদিন ডাব খেতে চেয়েছিল, কিন্তু এই কালো রাত ছাড়া ডাবের পানি সবার জন্য নিষিদ্ধ। আজ রাত 11:35 মস্ত একটা দা দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে ছিদ্র করা হবে ডাব। ফিনকি দিয়ে বের হয়ে আসবে লবণাক্ত জল। হিমু, রূপা, আজ না তোমার বিয়ে? হ্যাঁ, আজ আমার বিয়ে। দেখছো না আমার গায়ে বিয়ের শাল? দেখো তো বিয়ের শাড়িটা কেমন হয়েছে। খুব ভালো। বিয়ে কি হয়ে গেছে? না তো, বিয়ে হবে রাতে। দাউদ খানের ইচ্ছে সে ভরা পূর্ণিমা রাতে বিয়ে করবে। বরযাত্রীরা সব আমাদের বাসায় আরাম করে ঘুমাচ্ছে।
রাত 12টার পরে বিয়ে পড়ানো হবে। আকাশে থাকবে ভরা জোছনা, গৃহ থেকে জোছনায় 3 কপুল বলে আমি বাসা ত্যাগ করব। খুবই ভালো আইডিয়া। আইডিয়া আমার না তো, দাউদ খানের। তুমি এখনো ডাব নিয়ে ঘুরছো? ডাবের পানি খেতে ইচ্ছে করছে। আর কিছুক্ষণ অপেক্ষা কর, ঠিক রাত 11:35 ডাব কাটা হবে। ছায়াবালকটা এখন কোথায়? ছায়াবালক এখানে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। সে এখন পৃথিবীর পথে পথে হাঁটছে, মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য। তুমি মিথ্যে বলছো। এই তো ছায়াবালক আমার পাশেই হাঁটছে। হ্যালো ছায়াবালক, তুমি কেমন আছো? আচ্ছা, তোমার আবদার জগৎটা কেমন? মাঝে মাঝে রূপা খুব ভালো অভিনয় করে। আসলে তার বিয়েটা হচ্ছে না। শুধুমাত্র এই কালো রাত্রিতে আমার সাথে ডাবের জল পান করবে বলে সে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। আমি চাই না সে থাকুক। বিয়ের সাজ নিয়ে আমার সাথে রাস্তায় রাস্তায় হেঁটে যাক, আমি চাই না এসব। কিন্তু তবুও সে থাকবে, তার ছায়া থাকবে, অপেক্ষা করবে, অপেক্ষা করবে মধ্যরাতের জন্য। যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি, যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি, যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি, যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি।